আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক 9.1 এবং 9.2 এর ফাইনাল লেকচার অর্থাৎ শেষ লেকচারটা দিব। আজকে ত্রিকোণমিতিক অনুপাতের যে ধরনের সৃজনশীল প্রশ্ন আসে এর মধ্যে এক ধরনের সৃজনশীল প্রশ্ন আমি গত লেকচারে অলরেডি দেখিয়েছি। আজকে আমরা আরো দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরেও যদি কারো সৃজনশীল প্রশ্ন সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আশা করি ত্রিকোণমিতির যতগুলা লেকচার আমাদের কমপ্লিট হলো, এই সব লেকচারগুলা যদি ভালোভাবে তোমরা একটু ফলো করো তাহলে ত্রিকোণমিতিতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আমরা একটা সৃজনশীল প্রশ্ন ধরো, এরকম দুইটা চিত্র আছে। ফার্স্ট চিত্রে এটা হচ্ছে √1+x আর এটা হচ্ছে √1 - x। এটা এ বি সি ত্রিভুজ আর এটা ধরো পি কিউ আর ত্রিভুজ। এখন এই কোণটার মান হচ্ছে m + টয়েজেন আর এই কোণটার মান হচ্ছে টয়েজেন - n। এখানে ধরো 2 দেওয়া আছে আর এখানে √3 দেওয়া আছে। এখন প্রশ্ন করলো 1 নং চিত্রের cos θ = কত? আর খতে প্রশ্ন প্রমাণ করো যে sec θ plus tan θ divided by sec θ minus tan θ is equal to 1 plus √1 - x square divided by x। এবং গয়ের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় চিত্রে m ও n এর মান নির্ণয় করো। এই ধরনের সৃজনশীল তোমরা অনেক পাবে। এই ধরনের সৃজনশীল থাকলে আমরা কিভাবে সলভ করতে পারবো বা কি চিন্তা করে কোনটা সলভ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বলে রাখা ভালো, এখানে এই সি কোণটা কিন্তু থিটা কোণ, যেহেতু আমাদের এখানে খ নাম্বারে sec θ tan θ sec θ tan θ আছে, তো থিটা কোণটা তো আমাদের জানতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা 1 নাম্বার চিত্রে cos θ কত, আমরা কিন্তু গত লেকচারে মোটামুটি এই সম্পর্কে একটা আলোচনা করে ফেলেছিলাম যে যদি এ ধরনের থিটা বের করতে বলে তাহলে আমরা তো জানি থিটা অর্থাৎ এই cos θ বা sin θ এগুলো তো দুইটা বাহুর অনুপাত। তো আমাদের যে দুইটা বাহু দেওয়া আছে ওখান থেকে দুইটা বাহুর অনুপাত বের করে নিলেই কিন্তু আমাদের cos θ মানটা চলে আসবে। কিন্তু cos θ আমরা জানি cos θ হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। কিন্তু দেখো প্রথম চিত্রে কিন্তু ভূমিটা দেওয়া নেই, অতিভুজটা আছে কিন্তু ভূমিটা নেই। কিন্তু না থাকলেও আমাদের কিন্তু লম্ব দেওয়া আছে। তো আমরা জানি যে যদি লম্ব অতিভুজ বা যে কোনো দুইটা বাহু যদি দেওয়া থাকে তৃতীয় বাহুটা কিন্তু পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করা সম্ভব। তাহলে আমরা ক এর উত্তর করতে যাব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের সূত্র মতে কি লিখতে পারি আমরা? অতিভুজের স্কয়ার, দ্যাট মিন্স এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব অর্থাৎ এবি স্কয়ার প্লাস ভূমি অর্থাৎ বিসি স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের দরকার কোনটা? বিসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার সমান আমরা লিখতে পারবো এখানে এসি স্কয়ার মাইনাস হচ্ছে এবি স্কয়ার। তাহলে মান বসিয়ে দেই। এসি স্কয়ার ইকুয়াল টু কত লেখা যাবে? এসি স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে, এখানে এসির মান হচ্ছে আমাদের √1 + x, অর্থাৎ √1 + x এর স্কয়ার করলে কিন্তু শুধুমাত্র 1 + x পাওয়া যাবে। এরপরে মাইনাস এবি এর স্কয়ার, এবি এর মান যেহেতু √1 - x, তাহলে √1 - x এর স্কয়ার করলে হবে √1 - x এর স্কয়ারে হবে 1 - x। তো এখানে কি হবে? 1 + x মাইনাস সাইন দ্বারা গুণ করে দিই পরের ব্র্যাকেটকে, তাহলে -1 - a + x। তাহলে এখানে কত আসে? 1 আর 1 কেটে যাচ্ছে, থাকছে x আর x, টয়েস x থাকছে। তার মানে আমাদের ভূমিটা হচ্ছে টয়েস x। তো আমরা
ভূমি যেহেতু পেয়ে গেলাম, এখন তো আমরা বলতেই পারবো যে cos থিটাটা কত হবে। অতএব cos থিটা সমান সমান হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে ভূমি কত আমাদের, ভূমি হচ্ছে টয়েস এক্স ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে √1+x। এটাই হচ্ছে আসলে cos থিটা এর মান। এবং এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু থিটা এটা অবশ্যই লম্ব, এটা ভূমি, এটা এখানে যেন কখনো উলটপালট না হয়, যেহেতু আমাদের প্রিভিয়াস লেকচারে অনেকবার এই কথাগুলো বলেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সূক্ষ্ম কোণ যেটাকে ধরবো তার বিপরীতটা লম্ব। আচ্ছা, তাহলে আমরা কয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এবার খতে দিয়ে বললো প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড বাই sec থিটা মাইনাস tan থিটা। অনেক সময় হয় কি, এ ধরনের প্রশ্ন দেওয়া থাকলে বা দুইটা বা বেশি চিত্র দেওয়া থাকলে তখন কিন্তু আমরা মোটামুটি ধাঁধায় পড়ে যাই যে কোন চিত্র থেকে জিনিসটা আমরা করব। এবং সেক্ষেত্রে যদি বলা না থাকে যে 1 নং চিত্র বা 2 নং চিত্র, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে খেয়াল করতে হবে যে এখানে যে জিনিসগুলো বের করতে বলেছে সেটা কোন চিত্রের মধ্যে দেওয়া আছে। এখানে দেখো sec থিটা tan থিটা, এখানে থিটা কিন্তু দ্বিতীয় চিত্রের কোথাও কিন্তু থিটা কথাটা লেখা নেই, শুধুমাত্র প্রথম চিত্রের মধ্যে কিন্তু থিটা লেখা আছে। তার মানে এটা বলে দিক বা না দিক, আমরা কিন্তু অলরেডি বুঝতে পারছি যে এটা প্রথম চিত্র থেকে আমাকে করতে হবে, যে sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড বাই sec থিটা মাইনাস tan থিটা, এই মানটা এটা হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা মোটামুটি বাম পক্ষে যে জিনিসগুলো পাচ্ছি, একটা হলো sec থিটা, এটা হলো tan থিটা। তো দেখো sec থিটা এবং tan থিটাকে পরবর্তীতে প্রকাশ করতে বলেছে x এর মাধ্যমে। তো সেখানে আমি যদি এইখান থেকে sec থিটা দুই বাহুর অনুপাত এবং tan থিটা দুই বাহুর অনুপাত দিয়ে এই দুটাকে বের করে ফেলি, তারপর বসিয়ে যোজন বিয়োজন হোক বা যোগ বিয়োগ, যোজন বিয়োজন তো এখানে হবে না, যোগ বিয়োগ হোক বা লসাগু গসাগু হোক, যাই হোক সেটা করে দিলে কিন্তু এপাশে সেটা প্রমাণ হতে পারে। তো আমরা সেই চিন্তা করে আগে sec থিটা এবং tan থিটার মানটা এখান থেকে বের করে নিব। তাহলে ক্ষয়ের উত্তর করতে যাব। চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই, চিত্র থেকে কি পাচ্ছি আমরা, sec থিটা সমান সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, দ্যাট মিনস √1+x ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের টয়েস এক্স। আর tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এক্ষেত্রে লম্ব কত আমাদের, √1 - x, আর ভূমি হচ্ছে টয়েস এক্স, তাহলে হবে √1 - x ডিভাইডেড বাই টয়েস এক্স। এবার দেখো, অতএব বাম পক্ষ আমাদের বাম পক্ষটা কি আছে, sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড বাই sec থিটা মাইনাস tan থিটা। তাহলে আমরা জাস্ট মান যেহেতু পেয়ে গেছি, মানগুলা শুধু বসিয়ে দিব এখানে। তাহলে sec থিটার মান আমরা কত পেলাম, sec থিটার মান পেলাম √1+x ডিভাইডেড বাই টয়েস এক্স, √1+x ডিভাইডেড বাই টয়েস এক্স, প্লাস tan থিটার মান পেয়েছি আমরা √1 - x ডিভাইডেড বাই টয়েস এক্স। একই রকম ভাবে মানগুলো নিচেও বসি, √1+x ডিভাইডেড বাই টয়েস এক্স মাইনাস √1 - x ডিভাইডেড বাই টয়েস এক্স। তো এখন কি করা যায়, যেহেতু দুইটা ভগ্নাংশ পেয়েছি, উপরেও দুইটা ভগ্নাংশ নিচেও দুইটা ভগ্নাংশ, তাহলে আমরা উপরে আলাদাভাবে একটা লসাগু করতে পারি, নিচেও করতে পারি। তাহলে আমরা সেখানে লসাগুটা করে দিই। তাহলে এখানে টয়েস এক্স এর লসাগু টয়েস এক্সই হবে। তো উপরে কি আসে আমাদের, উপরে যা ছিল তাই চলে আসে, অর্থাৎ √1+x প্লাস √1 - x, আর নিচে একই রকম ভাবে আমরা টয়েস এক্স লসাগু হলে √1+x মাইনাস √1 - x। তো দেখো এবার কি করা যায়, যেহেতু এটা আমাদের মূল ভাগ এবং উপরে একটা ভগ্নাংশ এবং নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে আমাদের কাজ হলো পরবর্তী ভগ্নাংশটা গুণ দিয়ে উল্টিয়ে দেওয়া। তাহলে আমাদের গুণ দিয়ে উল্টানোর পরে কি হবে, দেখো এখানে √1+x প্লাস √1 - x ডিভাইডেড বাই টয়েস এক্স, গুণ দিলে উপরে যাবে টয়েস এক্স আর নিচে আসবে √1+x মাইনাস √1 - x। এখানে দেখো টয়েস এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের √1+x প্লাস √1 - x ডিভাইডেড বাই
রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, আমাদের গত যে কোনো একটা লেকচারে আমরা শিখেছিলাম যে সাধারণত এই ধরনের একই জাতীয় জিনিস যোগ বা বিয়োগ আকারে যদি থাকে তখন দেখা যায় যে আমাদের লবে যেটা থাকে ওটা দিয়ে যদি উপর নিচে গুণ করা হয় তখন ভালো কিছু মান পাওয়া যেতে পারে বা পাওয়া যায়। তো সেই চিন্তা করে আমাদের লবে যেটা আছে ওটা দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করে দিব। হরেরটা দিয়েও গুণ করা যায়, কিন্তু সেক্ষেত্রে হয় কি, হরেরটা দিয়ে গুণ করলে হরে বড় একটা জিনিস আসে এবং যদি কখনো ভাগ করার প্রয়োজন পড়ে এটা দিয়ে তখন ভাগ করা যায় না। এই কারণে আমরা হরেরটা দিয়ে গুণ করি না, সাধারণত আমরা লবটা দিয়ে, লবে যেটা থাকবে ওটা দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এখানে আমাদের রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটাকে আমরা রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স দ্বারা গুণ করে দিব। আর নিচেও একই রকম ভাবে আগে ছিল রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স এবং আমরা গুণ করলাম রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স দ্বারা গুণ করে দিলাম। দেখো গুণ করার পরে এটা কিন্তু সেই ভ্যানিশ হয়ে যায়, যা ছিল তাই থাকে। সো একই জাতীয় জিনিস দ্বারা উপর নিচে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না। এখানে আরো একটা ব্যাপার হচ্ছে, তোমার অনেক সময় হর দ্বারা গুণ করার প্রয়োজন পড়তে পারে, কিন্তু এখানে একটু খেয়াল করো, আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু লবে অনেক বড় একটা টার্ম আর হরে ছোট একটা টার্ম। তার মানে লবে কিন্তু যদি একই জিনিস দুইবার গুণ করি তাহলে বড় একটা জিনিস আসে, কিন্তু হরে যেহেতু বিপরীত জিনিস গুণ করছি ওখানে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ে ওখান থেকে কিছু কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণেই আমরা লবটা দিয়েই আরো গুণ করব। আচ্ছা, এখন আমাদের কি আসে উপরে দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি, যেহেতু এটাকে যদি মনে মনে এ ধরি এ প্লাস বি তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার অর্থাৎ রুট ওভার 1 প্লাস এক্স এর স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু বি মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস বি এ স্কোয়ার অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স এর স্কোয়ার। আর নিচে হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার 1 প্লাস এক্স এর স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স এর স্কোয়ার। তাহলে এখানে দেখো রুট আর স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের 1 প্লাস এক্স আর প্লাস 2 ইন্টু, এরকম যদি দুইটা সংখ্যা বা দুইটা রাশি রুটের ভিতরে থাকে এবং তারা পরস্পর গুণ আকারে থাকে তাহলে নিয়মটা হচ্ছে রুটটাকে একসঙ্গে দিয়ে ভিতরের সংখ্যাগুলোকে গুণ করে দেওয়া যাবে। তবে যদি একটা সংখ্যা রুটের বাইরে থাকে এবং আরেকটা রুটের ভিতরে থাকে এদেরকে কিন্তু কখনোই গুণ করা যাবে না। এটা অলওয়েজ মাথায় রাখবে যে এটা কিন্তু কখনোই গুণ হবে না। কিন্তু যদি রুটের ভিতরে অনেক সংখ্যা থাকে সেগুলোকে একসঙ্গে রুটের ভিতরে গুণ করা যায়। তাহলে আমরা একসঙ্গে রুট লিখে ভিতরে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স লিখতে পারবো, 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। আর এখানেও স্কোয়ার করে দিলে থাকে 1 মাইনাস এক্স। আর নিচে দেখো, নিচে কি হচ্ছে আমাদের 1 প্লাস এক্স মাইনাস 1, আর এখানে যেহেতু আমাদের মাইনাস সাইন আছে এবং বাইরে একটা মাইনাস সাইন আছে তাহলে মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে এক্স। তো কি থাকে আমাদের এখানে উপরে দেখো এক্স আর এক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে 1 আর 1 2, আর এখানেও আছে 2 প্লাস এখানে থাকে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কেননা এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তো একের স্কোয়ার করলে একই হয়। আর নিচে আমাদের এক্স আর এক্স 2x। এখন দেখো উপর থেকে একটা 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কি থাকে, এখানে থাকে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর নিচে হলো 2x। উপর থেকে নিচ থেকে 2 কেটে দিতে পারি আমরা, তাহলে কি আসে আমাদের মানটা আসে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। দেখো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে ত্রিকোণমিতির এটাই হলো মজা, করতে থাকলে তোমার অ্যান্সারটা হবেই। আচ্ছা, এরপরে আমাদের গয়ের প্রশ্ন হলো, গয়ের প্রশ্নে বলা হয়েছে যে দ্বিতীয় চিত্রটা থেকে, এই যে দ্বিতীয় চিত্রটা আছে এখান থেকে এম এবং এন এর মান নির্ণয় করা। দেখো যদি এখানে চিত্র উল্লেখ করে না দিয়ে যদি তোমাকে বলা হয় যে এম এবং এন এর মান নির্ণয় করো তাহলে আমরা কিন্তু প্রথম চিত্রে কোথাও এম আর এন পাচ্ছি না।
এমআরএনটা কিন্তু দ্বিতীয় চিত্রে আছে। সো এখানে আমাদের চিত্রের কথা উল্লেখ করুক বা না করুক, আমরা মান দেখেই বুঝতে পারবো, বা যেগুলা বের করতে বলবে তা দেখেই বুঝে নিতে পারবো যে কোন চিত্র দিয়ে আসলে কাজটা করতে হবে। তো এখানে এম এবং এন আসলে কি? এম এবং এন কিন্তু এখানে কোণের ভিতরে লেখা আছে এম এবং এন, কিন্তু দেখো এই কোণগুলার কিন্তু আলাদা কোনো মান দেওয়া নেই। কিন্তু একটা জিনিস আছে, আমরা জানি কোন জিনিসটাকে বাহুর অনুপাতের মাধ্যমে প্রমাণ করা যায় বা বাহুর অনুপাতের মাধ্যমে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে এখানে এম প্লাস টয়েজেনটাকে আমরা যদি এই জায়গাটাতে একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরি এবং এই জায়গাতে একটা এখানে যদি একটা সূক্ষ্মকোণ ধরি আর এটা যদি একটা সূক্ষ্মকোণ ধরি, সেক্ষেত্রে আমাদের যে দুইটা বাহু দেওয়া আছে সেটার অনুপাত নিয়েই কিন্তু আমরা কোনো না কোনো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। তাহলে এই কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব, তাহলে সেক্ষেত্রে আমরা এই কোণটা যখন নিব তখন আমরা লম্ব পাচ্ছি আর অতিভুজ পাচ্ছি। আবার এই কোণের সাপেক্ষে আমাদের এটা কিন্তু ভূমি, তখন কিন্তু আমরা এই ভূমি পাচ্ছি আর অতিভুজ পাচ্ছি। তো আমরা জানি যে লম্ব আর অতিভুজ এবং ভূমি আর অতিভুজের অনুপাত হলো সাইন এবং কজের অনুপাত। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কোণটা নিলে সাইনের অনুপাত নিতে পারবো, এই কোণটা নিলে কজের অনুপাত নিতে পারবো। তাহলে ওই দুইটা অনুপাত নিয়ে তারপরে আমরা তো জানি যে একটা অনুপাতের যদি নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে, সেই মানটা অর্থাৎ তোমার যে তাদের যে নর্মাল মানগুলা থাকে 1 বা হাফ অথবা 1 তোমার 2/√3 বা √3/2 এই ধরনের যদি মান আমরা পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোণের মানটা কত হবে সেটা অলরেডি পেয়ে যেতে পারি। তো সেই চিন্তা থেকে আমরা এটাকে একটা সূক্ষ্মকোণ হিসেবে ধরে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এটাকে নেওয়ার চেষ্টা করি। তাহলে 2 নং চিত্র থেকে পাই এখানে তোমরা যখন পরীক্ষার খাতায় সমাধান করবে তখন কিন্তু অবশ্যই এগুলা চিত্রটাকে খাতার ভিতর এঁকে দিবে। আচ্ছা, তাহলে 2 নং চিত্র থেকে আমরা কি পাচ্ছি? এখানে সাইনের মধ্যে যদি এম প্লাস টয়েজেন কে নেই তাহলে হবে লম্ব বাই অতিভুজ অর্থাৎ √3/2 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে সাইন অফ এই এম প্লাস টয়েজেন এই কোণটা সমান সমান হবে √3/2। তাহলে দেখো আমরা জানি যে এটাকে আমরা লিখতে পারবো, তাহলে সাইন অফ এম প্লাস টয়েজেন, আর এখানে √3/2 সাইন কত ডিগ্রি মান? √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি মান, তার মানে এটাকে আমরা সাইন 60 ডিগ্রি লিখতে পারবো। তাহলে উভয় পাশ থেকে আমরা অনুপাতটাকে যদি বাদ দেই তাহলে এখানে এম প্লাস টয়েজেন ইকুয়াল টু আসে 60 ডিগ্রি, তার মানে এম প্লাস টয়েজেনের মানটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এটা ধরো একটা সমীকরণ। তাহলে আমরা একটা কোণের মান দুইটা কোণের যোগফল 60 ডিগ্রি পেয়ে গেছি আর কি, এখানে দুইটা জিনিসের যোগফল। তো একই রকম ভাবে আমরা চিত্র থেকে যখন এই কোণটা নিব তখন কিন্তু আমরা এখানে এটা ভূমি পাচ্ছি, এটা অতিভুজ, তার মানে এখানে আমরা কজ নিলেই বেটার হবে। তাহলে আমরা কজের ক্ষেত্রে নিতে পারি যে কজ অফ টয়েজ এম মাইনাস এন ইকুয়াল টু √3/2। আবার কজ টয়েজ এম মাইনাস এন ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি √3/2। এখানে আরেকটা জিনিস হচ্ছে, তোমরা কিন্তু এই এই যে বাহুটা আছে এই বাহুটাকেও কিন্তু এই যে আগের চিত্রে আমরা যেভাবে বের করেছিলাম পিথাগোরাস দিয়ে, ওই একই রকম ভাবে বের করে কিন্তু তোমরা অন্যান্য অনুপাত নিয়েও করতে পারো। এখানে কিন্তু এমনটা নয় যে সাইন এবং কজেই নিতে হবে, তুমি যে কোনো অনুপাতেই নিতে পারো। সেক্ষেত্রে যদি এই বাহুটা বের করে নাও তুমি যে কোনো অনুপাতটাই নিতে পারবা, সমস্যা হবে না। তো এখানে আমার যেহেতু দুইটা মান দেওয়া ছিল, আমি নতুন করে কোনো কিছু বের না করে এই দুটাকে যে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে নেওয়া যায় এই দুইটা কোণের সাপেক্ষে সেটাই নিয়ে নিলাম। তোমরা অন্য কোণ নিয়েও এখানে করতে পারো অন্য বাহুটা বের করার পরে। আচ্ছা, তাহলে আমাদের এখানে মান কি পাচ্ছি আমরা? cos টয়েজ এম মাইনাস এন ইজ ইকুয়াল টু হবে √3/2 cos কত ডিগ্রি মান? এটা 30 ডিগ্রি মান, তার মানে cos 30 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি যে টয়েজ এম মাইনাস এন এই মানটা হবে 30 ডিগ্রি। এখানে কিন্তু এভাবেও লিখতে পারো, এবং আমি আমার গত লেকচারে যেভাবে শিখিয়েছিলাম যে কোণটাকে সূক্ষ্মকোণটাকে এখানে রেখে এটাকে ওপাশে সেন্ড করলে ইনভার্স হয়, ওভাবেও তোমরা লিখতে পারো। যেভাবেই লেখো কোনো সমস্যা নেই, তবে এইভাবে লিখলে সাধারণত অনেক সময় যেটা বলা হয়
যে উভয় পাশ থেকে কস কস কেটে দিলাম, আসলে ব্যাপারটা তা না। আসলে ব্যাপারটা হচ্ছে এই সূক্ষ্মকোণটা এখানে থাকলে ওটা ইনভার্সে মানটা এরকম চলে আসে। তো ওই কথাটা বলতে হয় বিধায় আমি আসলে এই ধরনের নিয়মটা গত লেকচারে দেখাইনি, তবে তোমরা এভাবেও করতে পারো, মনে মনে বাদ দিয়ে দিবে, কিন্তু ওভাবে বলার প্রয়োজন নেই যে এটা কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের এটা ধরো সমীকরণ 2। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখো এখানে এই দুইটা সমীকরণকে আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে সবচেয়ে ভালো হবে। কেন? কারণ এখানে প্লাস টয়েজেন আছে, আমি যদি এখানে একটা 2 দ্বারা গুণ করে দিয়ে যোগ করে দেই তাহলে এখানে কিন্তু মাইনাস টয়েজেনটা আসবে এবং প্লাস টয়েজেনের সাথে মাইনাস টয়েজেনটা কেটে যাবে। এটাই ছিল অপনয়ন পদ্ধতির একটা নিয়ম। আমরা 12 অধ্যায়টা যখন করব তখন এই নিয়মগুলা সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। তাহলে এখানে আমরা 1 নং এর সাথে 2 নংকে 2 দ্বারা গুণ করে সেটা যোগ করতে পারি, করে পাই। তাহলে কি আসে আমাদের? 1 নং এ তো কিছু করব না, যেটা যা আছে তাই m প্লাস টয়েজেন ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 2 নংকে 2 দ্বারা গুণ করবো, তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে হবে 4m মাইনাস হচ্ছে টয়েজেন ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা যোগ করে দিলে এখানে টয়েজেন আর টয়েজেন কেটে যাবে, তাহলে থাকবে m আর 4m ইকুয়াল টু হবে 5m, আর ওদিকে 60 আর 60 120। অতএব m এর মানটা আসবে আমাদের 5 2 10 আর 4 24। তাহলে m এর মানটা আসবে আমাদের 24 ডিগ্রি। আচ্ছা, তাহলে 24 ডিগ্রি পেয়ে গেলাম আমরা m এর মানটা। এখন এই মানটাকে তুমি যে কোনো জায়গাতে বসিয়ে দিতে পারো, অথবা আবারও তুমি 1 নংকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দিলে টয়েজেন কাটবে, সেটাও করতে পারো। তো এত ভেজালের মধ্যে না যে আমরা সরাসরি মানটাকে যে কোনো একটা সমীকরণে বসানোটাই ভালো। তাহলে আমরা m এর মানটা ধরো 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে m এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি? আমরা পাচ্ছি m এর মান হলো 24 ডিগ্রি প্লাস হচ্ছে টয়েজেন ইকুয়াল টু হলো 60 ডিগ্রি, বা আমাদের 24টাকে ওপাশে সেট করি, তাহলে এখানে টয়েজেন ইকুয়াল টু আসবে 60 ডিগ্রি মাইনাস হলো 24 ডিগ্রি, বা টয়েজেন ইজ ইকুয়াল টু আসবে আমাদের 4 আছে কত হলো 10 হবে 6, 1 2 1 3 আছে কত হলো 6 হবে 3, তার মানে 36 ডিগ্রি। অতএব n এর মানটা আসবে আমাদের 36কে এখানে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে 18 ডিগ্রি। তাহলে আমাদের n এর মানটা হচ্ছে 18 ডিগ্রি। অতএব আমরা পেয়ে গেলাম যে m ও n এর মান যথাক্রমে m এর মানটা হচ্ছে আমাদের 24 ডিগ্রি ও n এর মানটা হচ্ছে 18 ডিগ্রি। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আসলে ত্রিকোণমিতিতে এইরকমই সমস্যা, বিভিন্ন সমস্যাগুলা মানে এই ক্যাটাগরিরই ঘুরে ফিরে চেঞ্জ করে দেয়, ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করে দেয়, অঙ্কগুলা চেঞ্জ করে দেয়, কিন্তু আসলে কিন্তু ঘুরে ফিরে এই ধরনের প্রশ্নই থাকে। তো তারপরে আমরা আরো একটা সৃজনশীল প্রশ্নটা দেখার চেষ্টা করব। ধরো একটা প্রশ্ন আছে, এবিসি ত্রিভুজ যার এবি বাহুটা 1 আর বিসি বাহুটা x, বি কোণটা হচ্ছে এক সমকোণ আর সি কোণটা থিটা। কতে প্রশ্ন করা হলো tan থিটা ইকুয়াল টু 1/√3 হলে x এর মানটা কত, আর খতে প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে √1 প্লাস এক্স স্কয়ার বাই এক্স ডিভাইডেড বাই √1 প্লাস এক্স স্কয়ার বাই এক্স মাইনাস 1 প্লাস √1 প্লাস এক্স স্কয়ার বাই এক্স ডিভাইডেড বাই √1 প্লাস এক্স স্কয়ার বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 sec স্কয়ারে। আর গতে প্রশ্ন করা হলো এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5x ডিভাইডেড বাই √1 প্লাস এক্স স্কয়ার হলে থিটা এর মান নির্ণয় করো। তো এখানে দেখো আমরা প্রথমে ক নিয়ে একটু চিন্তা করি। এখানে বলছে tan থিটার মানটা হবে 1/√3। তো থিটা কোণ কোনটা? এটা। তো আমরা জানি থিটা কোণের সাপেক্ষে tan হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত। তো এখানে লম্ব এবং ভূমি দুটোই কিন্তু আমাদের দেওয়া আছে, তো আমরা কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা চিত্র থেকে পাই কি পাই? tan থিটা সমান সমান হচ্ছে 1/x। আবার বলা আছে হলো যে tan থিটার মানটা 1/√3
√3। তার মানে বোঝাই যাচ্ছে যেহেতু ট্যান থিটা একবার 1/x আর ট্যান থিটা একবার 1/√3, তার মানে এই 1/x আর 1/√3 পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি 1/x সমান সমান হচ্ছে 1/√3। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, এই কোণা গুণ করলে x ওকে x আর এদিকে √3 ওকে √3, তার মানে x এর মানটা আসে √3। তাহলে আমাদের এটাই বের করতে বলা হয়েছে যে x এর মানটা কত। তো হয়ে গেল। এখন আমাদের খ নাম্বার প্রশ্নটা, খতে বলা হয়েছে প্রমাণ করো যে √1 + x²/x। তো দেখো এখানে আমাদের ডান দিকে যে প্রমাণটা করতে বলেছে এটা হলো 2sec²a, 2sec²a, অর্থাৎ এই কোণটা sec², এই কোণটা আমাদেরকে বের করতে হবে, sec²a কোণটা। তো সেক্ষেত্রে আমরা যদি এই কোণটা বের করতে চাই, তো আমাদেরকে এই জিনিসগুলাকেও কিন্তু এ কোণের মাধ্যমে প্রমাণ করতে হবে। যদি এ কোণের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো। তো যদি এ কোণের মাধ্যমে প্রমাণ করি তা আমাদের সেক্ষেত্রে কিন্তু থিটা কোণটা নেওয়া যাবে না, আমাকে কোথায় চলে যেতে হবে, এ কোণে চলে যেতে হবে। এবং সেক্ষেত্রে এ কোণে যদি আমরা যাই, এই যে এখানে √1 + x² আছে, এটা কোত্থেকে আসলো আসলে, এটা আমাদের আগে বুঝতে হবে। তো দেখো আমরা এখানে কিন্তু দুইটা বাহু অলরেডি জানি, 3 নাম্বার বাহুটা কিন্তু আমরা জানি না। তো 3 নাম্বার বাহুটা যদি বের করি এবং সেটা যদি √1 + x² আসে, তাহলে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে √1 + x² আসলে অতিভুজ। তো আমরা সেই কাজটা আগে করব। এখানে আমরা এইটাকে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করে নিব। তাহলে পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাচ্ছি ac² সমান সমান ab² প্লাস bc², বা আমাদের এসির মান তো জানি না, এটা থাকলে এরকম ab² মানে হচ্ছে ab হলো 1, তাহলে 1 এর স্কয়ারে 1, আর bc² bc মানে হচ্ছে আমাদের x, তাহলে x², অর্থাৎ এসির মানটা হবে √1 + x²। তার মানে এই √1 + x² আসলে অতিভুজ। তো এখানে দেখো এটা তাহলে কি বোঝা যাচ্ছে, এখানে এ কোণের সাপেক্ষে এটা হলো অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। তার মানে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ এবং লম্বের অনুপাত। তো অতিভুজ বাই লম্বকে আমরা কি বলি, কোসেক থিটা। তার মানে বুঝতে পারতেছি এটা হলো কোসেক এ কোণ, এ কোণের সাপেক্ষে, তাহলে এটা কোসেক এ হবে। তো এই ধরনের প্রশ্ন যদি কখনো থাকে যে এই বিভিন্ন বাহুর যে মানগুলা দেওয়া আছে সেইগুলোর মাধ্যমে অনুপাত দেওয়া, এবং প্রমাণ যেটা করতে বলেছে সেটা হলো ত্রিকোণমিতিক যে কোনো একটা অনুপাত, তো সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা এইগুলাকে ওই যে কোণটা প্রমাণ করতে হবে সেই কোণের সাপেক্ষে কোন কোন বাহুর অনুপাত হিসেবে ধরা যায় সেটা অনুযায়ী তুমি আগে ত্রিকোণমিতিক অনুপাত এটাকে নিয়ে নিবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডটা √1 + x² ডিভাইডেড বাই √1 + x² মাইনাস 1 প্লাস √1 + x² ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই √1 + x² প্লাস 1। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা √1 + x² বুঝতে পারছি, এটা এই যেহেতু এ কোণ প্রমাণ করতে হবে, তাহলে এ কোণের সাপেক্ষে √1 + x² অতিভুজ আর এক্সটা হচ্ছে ভূমি, তাহলে সরি লম্ব। তাহলে অতিভুজ এবং লম্বের অনুপাত, তাহলে অতিভুজ এবং লম্বের অনুপাত হচ্ছে কোসেক। তার মানে আমরা এটাকে লিখতে পারি কোসেক কোন কোণের সাপেক্ষে, এ কোণ, তাহলে কোসেক এ। আর নিচে হচ্ছে √1 + x² কে আমরা লিখতে পারবো কোসেক এ, কোসেক এ মাইনাস হলো 1 প্লাস এখানেও একই রকম ভাবে এই √1 + x² এটাকে আমরা অতিভুজ বাই লম্ব, তাহলে কোসেক এ একই রকম ভাবে নিচে হচ্ছে কোসেক এ প্লাস 1। এখন দেখো, এখন ম্যাথটাকে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে তোমাদের বইয়ে হুবহু এরকম একটা ম্যাথ আছে, অর্থাৎ এই ধরনের ম্যাথগুলাকেই কিন্তু এই এক্স বা এ বি বাহুকে এক্স বা এ বি দ্বারা প্রকাশ করে এভাবে কিন্তু ম্যাথকে করে রেখে দিবে। এবং সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, সবার আগে অনুপাতগুলা দিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আসে সেটা তোমরা বের করে তারপর তোমরা নর্মালি ত্রিকোণমিতিক প্রসেস অনুযায়ী অঙ্ক করতে থাকলে কিন্তু সমাধান হয়ে যাবে।
তো এখানে আমরা যেটা করতে পারি, দেখো এখানে যেহেতু একই জাতীয় জিনিস শুধু কোসেকই আছে, তাহলে আমরা জানি যে সাইন কজে নিয়ে কনভার্ট করে সমাধান করা যায়। আবার সরাসরি যদি একই ধরনের অনুপাত থাকে, অর্থাৎ সবকটাই যেহেতু কোসেক, তাহলে আমরা সরাসরিও কিন্তু লসাগু করে করতে পারি, যেহেতু শুধু কোসেকই আছে। এবং যদি এখানে কোসেক, সেক এবং অন্যান্য জিনিসও থাকতো, তাহলে আমরা সাইন কজে কনভার্ট করে নিতাম, তাহলে বেশি সহজ হতো। তাহলে এখানে আমাদের একই জাতীয় জিনিস থাকার কারণে আমরা সরাসরি এখানে লসাগু করে দিই, যেহেতু দুইটা ভগ্নাংশ। লসাগুটা হবে আমাদের কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1। এখানে কথা হলো লসাগু ছাড়া কিন্তু আর একটাই মাত্র প্রসেস আছে, কোসেককে সাইনে প্রকাশ করা। এছাড়া কিন্তু আসলে তোমার আর কিছুই করার এখানে নেই, যেহেতু কোনো বর্গ নেই, কিছু নেই। যদি বর্গ থাকতো তাহলে কোসেককে হয়তো কনভার্ট করে অন্য কিছুতে পরিবর্তন করতে পারতাম, তাও কিন্তু করার কোনো ওয়ে নেই। সো আমরা এখানে সরাসরি এটাই করে দেই। তাহলে আমাদের এখানে কি আসে, প্রথম থেকে এটা দ্বারা লসাগুকে ভাগ করলে কোসেকে মাইনাস 1টা চলে যাচ্ছে, থাকে কোসেকে প্লাস 1। তাহলে কোসেকে প্লাস 1টা লবের সাথে গুণ হবে, তাহলে আমাদের আসবে এটা কোসেকে ইন্টু কোসেক এ প্লাস 1। আচ্ছা, পরে কি আসবে, এই কোসেকে প্লাস 1 দ্বারা ভাগ করে দিলে এটার এটা চলে যাবে, থাকবে কোসেকে মাইনাস 1। তাহলে কোসেকে মাইনাস 1 গুণ হবে কোসেক এ, তাহলে কোসেক এ ইন্টু হবে কোসেক এ মাইনাস 1। আচ্ছা, এখন আমাদের উপরে গুণগুলা করে দেই, এছাড়া আর কিছু করার নেই, গুণগুলা করে দেই। তাহলে গুণ করলে কোসেক এ গুণ হচ্ছে কোসেক স্কোয়ার এ, আর প্লাস হচ্ছে কোসেক এ, আর এদিকে গুণ করে দিলে কোসেক স্কোয়ার এ প্লাস এ মাইনাস এ মাইনাস কোসেক এ, আর নিচে হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তো এখন কি করব, দেখো এখন উপরে কিন্তু আমাদের কোসেকে কেটে যাচ্ছে, থাকছে দুইটা কোসেক স্কোয়ার এ, দুইটা কোসেক স্কোয়ার এ। এবং নিচেরটাকে কিছু করা যায় কিনা আমরা কোসেকের সূত্রটা মনে করার চেষ্টা করি। কোসেকের সূত্র কি ছিল, কোসেকের সূত্র ছিল কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তো এটা কি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু যেহেতু 1, আমরা যদি এই 1টাকে এ পাশে আনি তাহলে হবে কোসেক স্কোয়ারে মাইনাস 1, আর কট স্কোয়ার পাশে চলে গেলে কট স্কোয়ারে। তার মানে কোসেক স্কোয়ারে মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কট স্কোয়ার এ। এখন দেখো এই কোসেক স্কোয়ারকে কট স্কোয়ার দ্বারা ভাগ করলে আসলে সেক স্কোয়ার হয়, কিন্তু সেভাবে যদি তোমরা বুঝতে না পারো, তোমরা এটাকে সাইন কজে কনভার্ট করে নিয়ে করবে। আমিও সাইন কজে কনভার্ট করে নিয়েই করিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে কোসেক স্কোয়ারে আমরা এটা জানি সাইনের বিপরীত, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ারে, আর নিচে কট স্কোয়ারে আমরা জানি এটা হলো কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো দুইটা ভগ্নাংশ, তাহলে আমরা গুণ দিয়ে পরের ভগ্নাংশটা উল্টে দেব। তাহলে এখানে উপরে যাবে সাইন স্কোয়ারে আর নিচে চলে আসবে কজ স্কোয়ারে। তাহলে দেখো সাইন স্কোয়ারে কেটে যায়, তাহলে 2 ইন্টু থাকে 1 বাই কজ স্কোয়ারে। তো আমরা জানি 1 বাই কজ স্কোয়ারে মানে কজ স্কোয়ারের বিপরীত, তো কজ স্কোয়ারের বিপরীত হচ্ছে সেক স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 সেক স্কোয়ার এ। দেখো আমাদের প্রমাণে কিন্তু এই 2 সেক স্কোয়ার এটাই প্রমাণ করতে বলা হয়েছে, 2 সেক স্কোয়ার এ প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এখন আমরা গয়ের প্রশ্নটার দিকে খেয়াল করি। গয়ের প্রশ্নটা বলা হয়েছে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের থিটার মানটা যদি নির্ণয় করতে হয়, আগে এটাকে কিন্তু কোনো অনুপাতের মধ্যে আমরা নিতে পারছি না। খেয়াল করো, আমাদের এই মানটা ছিল রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, অথচ নিচে কিন্তু শুধু 1 প্লাস এক্স স্কোয়ার আছে। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যেটাকে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারকে বর্গ করা হয়েছে। দেখো সেভাবে যদি আমি বর্গ করি, তাহলে কিন্তু আমি এই একসঙ্গে এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সটাও পেয়ে যাচ্ছি, আবার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারটাও পেয়ে যাচ্ছি। অর্থাৎ তখন আমরা এই যে বাহুগুলা দেওয়া আছে তার অনুপাত পেয়ে যাচ্ছি, এবং অনুপাত পেয়ে গেলে তখন ত্রিকোণমিতিক অনুপাতে সেটার মান যা হবে সেটা আমরা কিন্তু লিখে দিতে পারবো। তাহলে আমরা আসো চেষ্টা করি যে কিভাবে করতে পারবো। গ নাম্বারটা,
আমাদের দেওয়া আছে হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা থিটার মান বের করতে বলছে, তার মানে অবশ্যই থিটা কোণের সাপেক্ষে, যেহেতু থিটার মান বের করতে বলছে তাই থিটা কোণের সাপেক্ষে। আগের প্রশ্নে কিন্তু আমাদের এ প্রমাণ করতে বলেছিল, তাই এ কোণের সাপেক্ষে নিয়েছিলাম। এবার কিন্তু আমাকে থিটা প্রমাণ করতে বলেছে, বা সরি থিটার মান বের করতে বলেছে, তাই আমাকে কিন্তু অবশ্যই থিটা কোণের সাপেক্ষে নিতে হবে। এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে, যে কোণটা প্রমাণ করতে বলবে বা যে কোণটা বের করতে বলবে তুমি অবশ্যই ওই কোণের সাপেক্ষে হিসাব করবে, এবং সেক্ষেত্রে ওই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা থিটা কোণের সাপেক্ষে যদি নিতে চাই, আমরা এভাবে তো আমাদের ত্রিভুজের মধ্যে পাচ্ছি না, তো সেক্ষেত্রে ত্রিভুজে যেভাবে পাচ্ছি সেভাবে আগে আমরা করে নেই। তো ত্রিভুজে পাচ্ছি শুধু এক্স, তো আমরা এটাকে এ এক্স ডিভাইডেড বাই এটাকে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার একসঙ্গে এটার হোল স্কোয়ার লিখতে পারি। এই ধরনের প্রশ্ন থাকলে তোমার বাহু যেটা দেওয়া থাকবে তুমি চেষ্টা করবে ওই এক্স থাকুক বা এবিসি থাকুক যাই থাকুক ওটাকে এই বাহুর মতো করে তৈরি করতে, এবং বাহুর মতো করে তৈরি করলে পরবর্তীতে কিন্তু তুমি ত্রিকোণমিতিক অনুপাত অলরেডি পেয়ে যাবে। আর ত্রিকোণমিতিক অনুপাত না পেলে কিন্তু তুমি থিটার মান বের করতে পারবে না। এটা যদি চিন্তা করো যে এক্স আছে, আমি সরাসরি লসাগু করে দিয়ে এক্স দিয়ে বের করি, তো তুমি সেক্ষেত্রে এক্স এর হয়তো মান পাবে, কিন্তু থিটার মান কিন্তু কখনোই তুমি পাবে না। এই কারণে তোমাকে এক্স এর মান বের করলে তো লাভ হবে না, তোমাকে কি করতে হবে, এগুলাকে আগে ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে তারপর থিটার মানটা বের করতে হবে। এই জন্য এই ধরনের প্রশ্নকে আগে মনে রাখতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতে নিতে হবে। আচ্ছা, তাহলে আর এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 ডিভাইডেড বাই, এটাকেও যদি একই রকম ওই বাহুর মতো বানাতে চাই তাহলে এটাকে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার একবারে বাইরে আমরা হোল স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু 2 মাইনাস, এটা কিন্তু দেখো অলরেডি ওরকমটাই আছে, তো আমি যদি 5টাকে আলাদা লিখি এবং এটা এভাবে লিখি এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন দেখো থিটা কোণের সাপেক্ষে এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা কি বোঝা যায়, থিটা কোণের সাপেক্ষে এটা কিন্তু ভূমি, সো বোঝা যাচ্ছে এইটা ডিভাইডেড বাই এটা, তার মানে ভূমি বাই অতিভুজ অর্থাৎ কস থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দ্বারা কি বোঝা যায়, এখানে দেখো থিটা কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বোঝা যাচ্ছে, এটা দিয়ে লম্ব বাই অতিভুজ বোঝা যাচ্ছে। তো লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি সাইন থিটা, তাহলে আমরা এটাকে লিখতে পারবো সাইন থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 ইন্টু, খেয়াল করো এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এটা কিন্তু ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু আমরা জানি কস থিটা, তো এখানে সরাসরি হবে কস থিটা। এখন কিন্তু দেখো একদম তোমার বইয়ের মতো একটা প্রশ্ন তুমি পেয়ে গেছো, তোমার বইয়ে হুবহু এরকম একটা প্রশ্ন আছে 9.2-এ। তো এটাকে আমরা জানি স্কোয়ারটা যদি থাকে তাহলে স্কোয়ার বাইরে এরকম হোল স্কোয়ার থাকলেও সেই স্কোয়ারটা যখন আমরা দিয়ে দিব তখন কিন্তু শুধুমাত্র এই কজের উপরে চলে আসবে স্কোয়ারটা, তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। এখন কথা হলো আমি তো মোটামুটি নর্মাল একটা রূপে পেয়ে গেলাম, এখন কি করব, খেয়াল করো এইদিকে 5 এর সঙ্গে যে কস থিটা আছে এই কস থিটাটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না, বা পরিবর্তন করাটা সহজ নয়, রুট চলে আসে। তো সেক্ষেত্রে আমরা এই স্কোয়ার যে দুইটা আছে এই দুইটাকে পরিবর্তন করতে পারবো, কারণ আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে একটা দিয়ে আরেকটাকে বানানো যাবে। তো আমরা যদি কস কে কনভার্ট করে ফেলে সাইনে নিয়ে আসি, এ পাশে কিন্তু কস থেকে যাবে, এটাকে কনভার্ট করা টাফ হয়ে যাবে। কিন্তু আমরা যদি সাইন কে কনভার্ট করে কজে নিয়ে আসি তাহলে এদিকেও সব কস চলে আসছে, এদিকেও কস থাকছে, তাহলে আমরা সাইন কে কনভার্ট করে কস বানিয়ে দিব। তাহলে এখানে কজ স্কোয়ার থিটা মাইনাস, আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, সেটাকে যদি মাইনাস সাইন দ্বারা গুণ করা হয় তাহলে -1 মাইনাস মাইনাস প্লাস হবে কজ স্কোয়ার থিটা। বাকি সবগুলাকেও আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে হয়তো কোনো মিডিল টার্ম ব্রেক বা ধরনের কোনো কিছু হতে পারে, তো সবকিছুকে আমরা বাম দিকে নিয়ে আসি, +2 এর পাশে আসলে -2 আর মাইনাস এটা এর পাশে আসলে হবে +5 cos থিটা, তো পাশে সব নিয়ে আসছি তাহলে 0 থাকে। এখানে মনে রাখবে যদি কখনো যোগ বিয়োগের সবকিছু নিয়ে আসা হয় একদিকে তাহলে ও পাশে থাকবে 0, আর যদি গুণ ভাগের ক্ষেত্রে সবকিছু এদিকে নিয়ে আসা হয় তাহলে ওখানে থাকবে 1, যোগ বিয়োগের ক্ষেত্রে 0, গুণ ভাগের ক্ষেত্রে 1। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসে 2টা
cos স্কয়ার থিটা প্লাস হলো 5 cos থিটা আর মাইনাস হচ্ছে 3 হয় ইকুয়াল টু 0। তো এখন কি, এখন সূত্র তো আর পড়ে না, তাহলে মিডিল টার্ম ব্রেক হয় কিনা সেটা দেখি আমরা। দেখো আমাদের নিয়ম কি, মুখ্য পদ এবং গৌণ পদ অর্থাৎ ধ্রুবপদ এই দুটার গুণফল। তাহলে এখানে 3 দুগুণে 6টা cos স্কয়ার থিটা, তাহলে 6টা cos স্কয়ার থিটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে 5 হয়। তো এখানে কিন্তু -6, তো -6 কে কিভাবে যোগ বিয়োগ করলে +5 হয়? আমরা জানি +6 আর -1 যদি নেওয়া হয়, এই দুটাকে আমরা যদি গুণ করি তাহলে -6 হয়ে যাবে, আবার যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের +5 হবে। তাহলে গুণ করলে আমাদের -6 আর যোগ বিয়োগ করলে +5 হবে যদি আমরা জোড়াটা 6 +6 এবং -1 নিই। তাহলে আমরা এখানে নিব 2 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 6টা cos থিটা মাইনাস হচ্ছে 1টা cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এখান থেকে 2 cos থিটা কমন যাচ্ছে, 2 cos থিটা কমন নিলে থাকে এখানে cos থিটা প্লাস 3, আর এখান থেকে -1 কমন যায়, থাকে হলো cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস হলো 3 ইজ ইকুয়াল টু 0। বা আমাদের এখানে কমন হচ্ছে cos থিটা প্লাস 3, আবারও কমন নিলাম, তাহলে এখান থেকে থাকে 2 cos থিটা আর এখান থেকে থাকে -1 ইজ ইকুয়াল টু পাশে 0। তো দুটি রাশির গুণফল 0 হলে তাদের যে কোনোটা 0 অথবা উভয়টা 0, তাহলে আমরা বলতে পারি হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা এই 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। বা এখানে আমরা বলতে পারি যে cos থিটা সমান সমান হচ্ছে -3, অতএব থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স -3। কিন্তু সাইন এবং কজ এর মান কিন্তু আমি প্রিভিয়াস লেকচারেও বলেছিলাম যে সাইন এবং কজ এর মান কিন্তু একের চেয়ে বড় হয় না, +1 বা -1 এর নিচে যাবে না, +1 এর উপরেও যাবে না, -1 এর নিচেও যাবে না, কিন্তু এখানে -1 এর নিচে -3 আছে, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না, এটি গ্রহণযোগ্য নয়, থিটার এরকম মান হয় না কজের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা এখানে কি করতে পারি, এখানে 2 cos থিটা -1 ওপাশে গেলে, আচ্ছা সরি -1 ওপাশে গেলে +1, বা আমাদের cos থিটা সমান সমান হবে এদিকে 1 ডিভাইডেড বাই 2 হাফ। তো আমরা বলতে পারি যে থিটা সমান সমান হবে cos ইনভার্স 1/2। তো cos ইনভার্স 1/2 মানে কি, cos থিটার কত ডিগ্রির মান 1/2। তো আমরা জানি cos এর 1/2 মানটা হচ্ছে আমাদের 60 ডিগ্রিতে, তাহলে এখানে আমরা বলে দিতে পারি 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। তো আশা করি যে তোমরা ত্রিকোণমিতিক এই ধরনের সৃজনশীল প্রশ্নের সমাধান এখন থেকে করতে পারবে। আর যদি তারপরেও কেউ কোনো সৃজনশীল প্রশ্ন বা কোনো কিছু করতে যে আটকে যাও, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তা তোমাদের লেকচার সম্পর্কিত যদি কোনো কথা থেকে থাকে বা কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়, তাও অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সবাই আমার জন্য দোয়া করবে। পরবর্তী লেকচারে আমরা যেহেতু এই লেকচারে ত্রিকোণমিতি শেষ করে ফেললাম 9.1 এবং 2, পরবর্তী লেকচারে আমরা যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।